তো লাস্ট লেকচারে আমরা সোর্সেস অফ ওয়াটার নিয়ে পড়াশোনা করেছিলাম। তার মধ্যে আমরা সর্বশেষ পড়েছি সোর্সেস অফ ওয়াটার ইন বাংলাদেশ। ঠিক আছে, এতটুকু মনে আছে তোমাদের? তোমাদের একজন ফ্রেন্ড বললো। তো তার আগে আমরা দেখি আরেকবার একটু আমি যেন একটু খেয়াল করি, বলছি যে পৃথিবীর টোটাল যে ওয়াটার আছে তার মাত্র 3% ফ্রেশ ওয়াটার, এবং এই 3% ফ্রেশ ওয়াটার মানে যেগুলো স্যালাইন ওয়াটার নয়, এই 3% স্যালাইন ওয়াটারের মধ্যে 2% হলো লিকুইড সলিড আকারে থাকে, মানে আইস আকারে, গ্লেসিয়ার আকারে থাকে, আর 1% শুধু লিকুইড আকারে থাকে। ঠিক আছে, তো এখন এই লিকুইড ফ্রেশ ওয়াটারটা আসলে কোথায় থেকে আসছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের ওশনের ওয়াটারটা ইভাপোরেট হয় এবং সেটা আবার কি হয়, কনডেনসেশনের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে ফিরে এসে এই লিকুইড স্টেটে অথবা সারফেসে থাকতে পারে অথবা গ্রাউন্ডে থাকতে পারে। তো এটার জন্য আমাদের একটু জানতে হবে হাইড্রোলজিক্যাল সাইকেল বা পানি চক্র। এটা আমরা অনেকেই পড়ে আসছি, কিন্তু আমি একটু অন্য দৃষ্টি থেকে এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। এক্সপ্লেন মানে কি, দেখার চেষ্টা করবো। তো হাইড্রোলজিক্যাল সাইকেল যদি আমি বলি, আমার এখানে একটা রাইট আপ আছে, রাইট আপটা এরকম। তো এখানে লিখে আছে হাইড্রোলজিক্যাল সাইকেল কোথায় থেকে শুরু হয় এবং কোথায় যেয়ে শেষ হয় আলটিমেটলি, এবং সে কাকে কাকে কন্ট্রিবিউট করে, সেটা আমি এখন এখানে তোমাদের বলতেছি। আমি যদি এই ফিগারটাতে দেখি, এখানে একটা ওশেন আছে। এটা এই ওশেন থেকে, যেহেতু ওয়ার্ল্ডের ওয়াটারের সবচেয়ে বড় সোর্স হলো ওশেন, 97.2% ওয়াটারটা ওশেনে থাকে এবং স্যালাইন ওয়াটার। এই ওশেনের স্যালাইন ওয়াটারটা একটা এনার্জি সোর্স, সূর্যের তাপে ইভ্যাপোরেটেড হয়। ইভ্যাপোরেটেড হওয়ার পর ধীরে ধীরে সে কি বায়ুমণ্ডলে বা অ্যাটমসফিয়ারের উপর দিকে উঠতে থাকে। উপর দিকে ওঠার পর তারা একটা সময় কি মেঘে পরিণত হয়, এবং সেগুলো কি হয়, মেঘ থেকে প্রিসিপিটেশন তৈরি হয়। এখন প্রিসিপিটেশনটা কি? প্রিসিপিটেশন বলতে বোঝাচ্ছে, সোজা বাংলায় যদি বলি, বৃষ্টি, বরফ, মানে তুষারপাত, তারপর আবার তুমি হচ্ছে শিলাবৃষ্টি, এইগুলোকে বলা হয় প্রিসিপিটেশন। মানে যে ঘনীভূত অবস্থায় থাকা বাষ্পগুলো হয় সলিড ওয়াটার বা লিকুইড ওয়াটারের মাধ্যমে পৃথিবীর সারফেসে, এইটা হলো আর্থের সারফেস, পৃথিবীর সারফেসে ফিরে আসবে। তো লিকুইড অবস্থায় আসলে আমরা তাকে বলতেছি রেইন, সলিড অবস্থায় আসলে বলতেছি আমরা তাকে স্নো। ঠিক আছে, তো এটাকে কমন ওয়ার্ড বলা হয় প্রিসিপিটেশন। তো আমরা যখন প্রিসিপিটেশন বলবো তখন তোমাকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। স্নোফল হইতে পারে, রেইন হইতে পারে, সিট মানে হেইল হইতে পারে, এইসব কিছু। তো যখন কিনা প্রিসিপিটেশন পৃথিবীর সারফেসে আসতেছে, আসার পরই পৃথিবীতে যে পানিটা আসতেছে সেই পানিটা রান অফ হয়। মানে রাস্তার উপর বা তোমার বাড়িতে যদি বৃষ্টিপাত হয়, বৃষ্টির পানিটা কি চারপাশে ছড়ায় পড়ে না, ছড়ায় সে ধীরে ধীরে গ্রেডিয়েন্ট বা স্লোপ মেনটেন করে, যেদিকে গভীরতা বেশি বা যেদিকে স্লোপ বেশি সেদিকে পানি প্রবাহিত হতে থাকে। তো এই বৃষ্টির পানি বা প্রিসিপিটেশনটা পৃথিবীর সারফেসের উপর রান করে, মুভ করে, সারফেসের উপর দিয়ে মুভ করে কোনো ডিপ্রেশনে পৌঁছা যায়, মানে খাদে পৌঁছা যাচ্ছে, হয়তো বা কোনো লেকে পৌঁছাচ্ছে, কোনো রিভারে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রিসিপিটেশনের একটা অংশ কি হচ্ছে, এই সারফেস রান অফ হচ্ছে, সারফেসের উপর দিয়ে রান অফ হয়ে লেক, রিভার, পন্ড, এইসব যে সারফেস ওয়াটার বডিগুলো আছে, সেই সারফেস ওয়াটার বডিতে আমাদের পানিগুলো পৌঁছায় যাচ্ছে। এই সারফেস ওয়াটার বডি থেকে আবার পানিগুলো কি করতে পারে, আমাদের রিভারে ইয়াতে পৌঁছায় যায়, ওশানে পৌঁছায় যায়। বুঝতে পারলাম? কারণ নদীর পানিটা আলটিমেটলি পৌঁছায় কোথায় বলতো, সমুদ্রে। তো এই সারফেস রান অফটা একসময় যে কোথায় পৌঁছে যাচ্ছে, আমাদের সমুদ্রে পৌঁছে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম প্রিসিপিটেশনের পর যখন কিনা আমাদের সয়েলের উপর পানিটা আসে, সয়েলের মধ্যে পারমিয়েবিলিটি আছে, সয়েলের মধ্যে কিছু কিছু ফাঁকা জায়গা আছে, তাই না? তুমি যদি এক মুষ্টি সয়েল নাও, তাহলে তুমি পাবা ওখানে কি সলিড সয়েল, তার মধ্যে থাকবে এয়ার বা ভয়েড থাকবে। তো এই ভয়েডের মধ্যে দিয়ে, সয়েলের মধ্যে ভয়েডের মধ্যে দিয়ে পানিটা কি করে, পৃথিবীর আর্থ সারফেস থেকে গ্রাউন্ডের দিকে পেনেট্রেট করে, ভিতর দিকে ট্রান্সফার করে। যাওয়ার সময় অনেক সময় আবার তারা আবার কি এই ল্যাটারালি মুভ করে, যেটাকে সাবসারফেস রান অফ বলে, যেটা তোমরা হাইড্রোলজিতে পড়তেছো। তো সাবসারফেস রান অফটাও হইতে পারে, বা সাধারণত ডিপ পার্কুলেশন ঘটে, মানে পানিটা মাটির নিচে গভীরে ট্রাভেল করে। ট্রাভেল করতে করতে এমন একটি স্তর আসে যে স্তরে কোনো বায়ু নাই, শুধুমাত্র মাটিকণা এবং মাটিকণার ফাঁকে ফাঁকে পানি দ্বারা পূর্ণ, সেটাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার টেবল বা গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটারটা আবার কি করে,
আবার ফ্লো করে, গ্রেডিয়েন্ট অনুযায়ী ফ্লো করে কোন দিকে, আমাদের দ্য লার্জেস্ট ওয়াটার সোর্স যেটাকে বলে ওশন, ওশনের দিকে এই পানিটা মাটির নিচ দিয়ে ট্রাভেল করে। পানিটা মাটির নিচে কিভাবে ট্রাভেল করে, মাটি কণার ফাঁকে ফাঁকে। তো গ্রাউন্ড ওয়াটার টেবিল বলতেছে কাকে, যেখান থেকে মাটির ফাঁকে ফাঁকে শুধুমাত্র পানি আছে, সেটা থেকে নিচ থেকে বলতে গ্রাউন্ড ওয়াটার, এবং তার উপরে যেগুলো আছে সেখানে পানি আছে, বালিকণা মাটিকণা আছে, তার মাঝামাঝি কিছুটা ফাঁকা জায়গা থাকতে পারে বা এয়ারও থাকতে পারে। তো বিষয়টা হয়ে গেল এই পানিটা আলটিমেটলি সারফেস রান অফ হয়ে ওশনে ফিরছে বা গ্রাউন্ড ওয়াটারের ভেতর দিয়ে আমাদের ওশনে ফিরছে। ওশনে যখন ফিরলো আবার ওশন থেকে ওয়াটারটা ইভ্যাপোরেট করে আবার কি কনডেন্সড হয়ে আবার ওয়াটার পৃথিবীর সারফেসে আসতেছে। তো দাস আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেল বা পানি চক্রটা কমপ্লিট হয়। এখানে আরেকটা বিষয় আছে যেটা যে আমাদের মাটির উপরিভাগে, তো সারফেসে পানি আসার পর এই সারফেস থেকে কিছু গভীরতাতে পানি আসলেই এখানে দেখা যায় কিন্তু আমাদের ভেজিটেশন যারা থাকে, যেমন যারা গাছপালা, এরা কি করে তাদের রুট বা মূলের মাধ্যমে এই সাব সারফেস থেকে সারফেসের ঠিক নিচ থেকেই কি শোষণ করে নেয় পানি। পানি শোষণ করার পর ওরা অ্যাকচুয়ালি তাদের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ পানি শোষণ করে ফেলে তাদের জৈবিক প্রক্রিয়ার কারণে। তার পরবর্তীতে প্রয়োজনের অতিরিক্ত পানি এরা কি করে দেয়, প্রস্বেদনের মাধ্যমে, ট্রান্সপিরেশনের মাধ্যমে আবার অ্যাটমসফিয়ারে ফেরায় দেয় বাষ্প আকারে। সেই বাষ্পটা আবার কি ঘনীভূত হয়ে পৃথিবীতে ফিরে আসতেছে। তো এটাকে বলতেছে ইভ্যাপোরেশন, আর এটা গাছপালা বা ভেজিটেশন যে বাষ্পটা বের করে দিচ্ছে এটাকে বলা হয় ট্রান্সপিরেশন। বুঝতে পারলাম? তো আলটিমেটলি আমাদের এই পৃথিবীতে এবং অ্যাটমসফিয়ারের মধ্যে পানি কি সার্কুলার ওয়েতে ট্রান্সমিটেড হচ্ছে, সার্কুলার ওয়েতে ট্রান্সমিটেড হচ্ছে। আমরা এটা বুঝতে পারলাম? এই হাইড্রোলজিক্যাল সাইকেলটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে হলো তোমরা পরীক্ষাতে সবই করো, একটা জিনিস বড় ভুল করো, সেটা হলো কোনো একটা এনার্জি সোর্স দাও না, সূর্যটাই ড্র করো না। তুমি যদি সূর্যটা যদি ড্র না করো তাহলে কিন্তু ইভ্যাপোরেশন হবে না, বা সাইকেলটা কমপ্লিট হবে না। তো এটা একটু খেয়াল করে ড্র করতে হবে। এখন আমি তোমাদের যে দিক থেকে চিন্তা করতে বলতেছি, এই হাইড্রোলজিক্যাল সাইকেল তো আমাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জিওলজিস্টরা, এনভায়রনমেন্ট, তারপর হচ্ছিল আবহাওয়াবিদরা, এরা নিয়েও কাজ করে। কিন্তু কথা হলো আমরা ইঞ্জিনিয়াররা কি নিয়ে চিন্তা করবো, আমাদের চিন্তা হবে এই লেক, এই রিভার, এই ওশন, এগুলো কি বলো তো আমাদের কাছে, আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারদের কাছে লেক, রিভার, ওশন এগুলো কি? আমাদের কাছে এগুলো হলো ওয়াটার সোর্স, ন্যাচারাল ওয়াটার সোর্স। ন্যাচারাল না, এটা সারফেস ওয়াটার সোর্স। সারফেস ওয়াটার সোর্স, সারফেস ওয়াটার সোর্স, সারফেস ওয়াটার সোর্স এই জন্য বলতেছি কারণ এই পানিগুলো কি অ্যাটমসফিয়ারে এক্সপোজড না, বায়ুমণ্ডলের কন্ট্যাক্টে। জি স্যার। আরেকটা হলো এই গ্রাউন্ড ওয়াটার যেটা আছে, গ্রাউন্ডের মধ্যে যে পানি প্রবাহিত হচ্ছে বা গ্রাউন্ডে, এটা হলো আমাদের আরেকটা সোর্স। এটাকে আমরা কি বলি, গ্রাউন্ড ওয়াটার সোর্স, তাই না? গ্রাউন্ড ওয়াটার সোর্স। এখন কথা হলো বাংলাদেশের প্রেক্ষিতে কিছুক্ষণ আগে বললাম, তো বাংলাদেশ কিন্তু ওই সারফেস ওয়াটার সোর্স থেকেও পানি ব্যবহার করে, গ্রাউন্ড ওয়াটার সোর্স থেকেও পানি ব্যবহার করে, তাই না? কিন্তু বাংলাদেশের সারফেস ওয়াটারটা হাইলি পলিউটেড, তো এখানে ট্রিটমেন্ট করে ব্যবহার করাটা এক্সপেন্সিভ। আবার কি গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, কারণ আমাদের ঢাকা শহরে পুরোটাই তো কনক্রিট দিয়ে ভরা। তাহলে কি আমাদের গ্রাউন্ড ওয়াটার কি নতুন করে পানি আসার সুযোগ হচ্ছে বলতো? ঢাকা শহর তো পুরোটাই তুমি তো কনক্রিটে ঢাকা, পানি কি ভিতরে মাটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে? সবই তো রান অফ হয়ে যাচ্ছে, ঠিক না ঢাকা শহরে? তো ঢাকা শহরে যেহেতু আমার এই পানিটা আসতেছে না, এটাকে বলতেছি আমরা রিচার্জ। শুধুমাত্র মোবাইল রিচার্জই হয় না, আমাদের গ্রাউন্ড ওয়াটারটাও রিচার্জ হয়, বা লেক, রিভার ওয়াটারটাও রিচার্জ হয়। তো আমাদেরকে গ্রাউন্ড ওয়াটার যখন রিচার্জ হচ্ছে না, কিন্তু আমরা পানিটা অনবরত তুলে নিচ্ছি, তখন কি গ্রাউন্ড ওয়াটার টেবিল ঠিক থাকবে না নিচে নেমে যাবে? নিচে নেমে যাবে। তাহলে গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি নিচে নেমে যায়, তাহলে এখন যে টিউবওয়েলটা আমরা বসাচ্ছি, যে গভীরতাতে টিউব আছে, 10 বছর পর সেই টিউবওয়েল থেকে আমি নাও পানি পেতে পারি, ঠিক না? তো আমাদের কিন্তু সারফেস ওয়াটারেতেও আমরা কিসে আছি, মানে বিপদে আছে, এবং গ্রাউন্ড ওয়াটারও আমাদের কিন্তু কমে যাচ্ছে। তখন আমাদের কি করতে হবে, আমাদের তখন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হবে যে অন্য কোনো উপায়ে আমরা এটাকে রিকভার করতে পারি কিনা। কারণ আমি যদি এখন এই প্রিসিপিটেশনটাকে ধরে রাখতে পারি এবং সেটাকে ব্যবহার করি, তাহলে কি আমার সুবিধা না? আমি কি তাকে তার যতটুকু গ্রাউন্ড ওয়াটারে দেওয়ার দরকার দিল, যতটুকু রান অফের দরকার দিল, কিন্তু তারপরেও তো কিছু বৃষ্টি থাকবে, তাই না? এই বৃষ্টির পানিটাকে যদি আমরা ধরে রাখতে পারি,
যেটাকে বলি গ্রাউন্ড ওয়াটার হারভেস্টিং। বুঝছো? গ্রাউন্ড ওয়াটার দিয়ে আমরা রেইন ওয়াটার দিয়ে আমি গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করতে পারি, সাথে সাথে আমার কি রেইন ওয়াটারটা আমি যদি জমায় রাখি এবং অন্য সময় ব্যবহার করি, তাহলে আমাদের কি গ্রাউন্ড ওয়াটার সোর্স এবং সারফেস ওয়াটার সোর্সের উপর চাপ কমবে না? ঠিক আছে? তো এইটা হলো আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, যে প্রিসিপিটেশন বা রেইন ওয়াটারটাকে আমরা অল্টারনেটিভলি ইউজ করতে পারি কিনা এটা আমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদের এটা হাইড্রোলজিক্যাল সাইকেলটা জানতে হবে। এখানে আমি যা বলছি, যেখান থেকে শুরু যেখানে শেষ, সেই জিনিসটা এখানে বলা আছে। এখন আমি যদি একটু ওয়ার্ল্ডের যে পার্সেন্টেজ গুলো আছে এর সাথে যদি আমি যদি একটু এক্সাক্ট কিছু ভ্যালুর কথা চিন্তা করি, পৃথিবীতে বলতেছে মোস্ট অ্যাভেলেবল ওয়াটার আছে কি স্যালাইন অবস্থায়, ঠিক না? 97% পানি অ্যাভেলেবল সমুদ্রের পানি, কিন্তু সেটা স্যালাইন, আমরা ডিরেক্ট কনজিউম করতে পারি না। তার মধ্যে মাত্র ফ্রেশ ওয়াটার আছে 3% বা তার চেয়েও কম। এই ফ্রেশ ওয়াটারের 2 ভাগের 3 ভাগ হলো আমাদের কি আছে, আইস ক্যাপ বা গ্লেসিয়ার আকারে আছে, আর 3 ভাগের 1 ভাগ, এই 1 ভাগ পানি যেটা কিনা আমরা হিউম্যান বিং ডিরেক্ট ব্যবহার করতে পারছি, কনজিউম করতে পারছি লিকুইড স্টেটে। আর এই 1% পানি নিয়েই তো কত যুদ্ধ মারামারি, তাই না? নদীর পানি বন্টন নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে হটেবার। তো এই লেস দেন 1% পানির মধ্যেও আমাদের বলতেছে কি টোটাল যে ফ্রেশ ওয়াটার পৃথিবীতে অ্যাভেলেবল সেটা হলো কি অ্যামাউন্টিং, এটা হলো কত আছে, 80 লক্ষ কিলোমিটার কিউব ফ্রেশ ওয়াটার পৃথিবীতে আছে, মানে বিভিন্ন জায়গাতে টোটাল আছে 80 লক্ষ কিলোমিটার কিউব। তো কিলোমিটার কিউবকে মিটার কিউবে নাও, মিটার কিউব থেকে লিটারে কনভার্ট করো, তাহলে বুঝতে পারবো আমাদের ফ্রেশ ওয়াটারের অ্যামাউন্ট কত। পারবা না? আমার কথা বুঝতে পারতেছো? আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, তো বলতেছে ফ্রেশ ওয়াটারের অ্যামাউন্ট হচ্ছে 80 লক্ষ কিলোমিটার কিউব ভলিউমে। এর মধ্যে বলতেছে পৃথিবীর সারফেস থেকে 50 মিটার গভীর যদি যাও, এই গভীরতার মধ্যেই তুমি পাবা মোটামুটি 60 লক্ষ কিলোমিটার কিউব পানি। মানে পৃথিবীর সারফেস থেকে তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়ায় আছো সেখান থেকে যদি 50 মিটার গভীরে যাও, এর মধ্যেই মোটামুটি তুমি এই 60 লক্ষ কিলোমিটার কিউব পানি পাওয়া যাবে। আর বাদ বাকি পানি পেয়ে যাবা তোমরা হয়তো বা 50 মিটারের নিচে। এছাড়াও আমাদের কিছু আছে কি অ্যাটমসফিয়ারে এই 13,000 কিলোমিটার কিউব ফ্রেশ ওয়াটারটা আছে, মানে বাষ্প আকারে। বুঝতে পারলাম? এটা টেন্টেটিভ আমাদের সায়েন্টিস্টরা ক্যালকুলেশন করে বলছে। এখন তুমি বলতে পারো স্যার অ্যাটমসফিয়ারে এত কম, কারণটা হইলো আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে কি হচ্ছে, ইভ্যাপোরেশনটা পৌঁছায় যাচ্ছে একটা সার্টেন হাইটে, সেখান থেকে আবার কনডেনসেশন। তো কথা হচ্ছে আলটিমেটলি সব পানিটাই আমার অ্যাটমসফিয়ারে কোনো না কোনো ভাবে ঘুরে আসতেছে পানি চাপে, কিন্তু অ্যাটমসফিয়ারের ক্যাপাসিটি মোটামুটি 13,000 কিলোমিটার কিউব। ক্যাপাসিটি বলবো না, মানে অ্যাটমসফিয়ারে মোটামুটি সবটা সময়ই, বাট এটা আবার সিজন ভেদে, ঠিক আছে? গ্রীষ্ম সিজনে বেশি থাকবে, আবার হচ্ছে হলো শীতকালে আবার কিন্তু ইভ্যাপোরেশন কম। তো এইসব কনটেক্সটে চিন্তা করে আমাদের বলছে কি অ্যাটমসফিয়ারে মোটামুটি 13,000 কিলোমিটার কিউব ফ্রেশ ওয়াটারটা আমরা পেতে পারি। এটা ওয়ার্ল্ডের কনটেক্সটে। এখন বাংলাদেশের যদি সারফেস ওয়াটারের কথা চিন্তা করি, আমি তোমাদের এখানে 4টা স্লাইড নিয়ে আসছি। এই 4টা স্লাইড অ্যাকচুয়ালি তোমাদের এই মুজিবুর রহমান স্যারের যে বইটা আছে, এটা ছিল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন রুরাল এন্ড লো ইনকাম আরবান কমিউনিটিস, এই বইটা থেকে আমি তুলে নিয়ে আসছি। তো এইটা তোমাদের নিজেদের পড়তে হবে। কেন? এটা নিজেদের পড়ার কারণে তুমি বাংলাদেশের একটা সিনারিও জানতে পারবা। আর এটা বাংলাদেশের সিনারিও যদি আরো বেশি জানতে চাও, তখন তোমাকে অথবা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপরে পরিবেশ অধিদপ্তর, তারপরে বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এইসব জায়গা থেকে আরো রিসেন্ট ডাটা তুমি মানে কি করতে পারো, অ্যাভেল করতে পারো। তো এখানে এটা তোমরা নিজেরা পড়ে নিবা, এখান থেকে ছোটখাটো কিছু কোশ্চেন আসতে পারে, মানে তুমি অন্য কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে যে এই তথ্যগুলো তোমাকে ব্যবহার করতে হতে পারে। আমার কথা তুমি বুঝতে পারছো? আমি হয়তো বা বলবো না বাংলাদেশের সারফেস ওয়াটার কন্ডিশনটা তুমি এক্সপ্লেইন করো, কিন্তু তোমার হইতে পারে যে এমন কোনো কোশ্চেন আসতে পারে যে কোশ্চেনের ছোট্ট একটা পোর্শনের ডাটা তোমার এখান থেকে কালেক্ট করা লাগতে পারে। তো এই জায়গাটাতে বলতেছে বাংলাদেশের
জেনারেলি গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে সিস্টেমটা আছে, বেসিনটা আছে, গঙ্গা ব্রহ্মপুত্র নদী বিধৌত বাংলাদেশ না, গঙ্গা ব্রহ্মপুত্রের পানিটা বাংলাদেশের মধ্যে দিয়ে পাস করে কোথায় চলে গেছে? বঙ্গোপসাগরে। তো গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে দিয়ে যে পানিটা পাস করে সেটার অ্যামাউন্টটা দেখো মোটামুটি কত 7,95,000 মিলিয়ন কিউবিক মিটার পানি পাস করে। এখন এই যে পানিটা এই নদীর মধ্যে দিয়ে পাস করে আছে বলবো না, এই নদীর মধ্যে দিয়ে পাস করে, সেই পানিটা যদি বাংলাদেশের ওপর যদি আমি ছড়াই দিতাম তাহলে বাংলাদেশ প্রায় 5.5 মিটার পানির গভীরতায় তলিয়ে যেত। তাহলে দেখো কত বড় একটা অ্যামাউন্টের পানি এই দুইটা নদীর সিস্টেম দিয়ে পাস করে যায়। শুধুমাত্র দুইটা নদী না, এই নদীর পর তাদের শাখা নদী উপনদী এগুলো দিয়ে যাবে। ঠিক আছে। তো বাংলাদেশের এভারেজ অ্যানুয়াল রেইনফল হলো 2.3 মিলিমিটার, 2.3 মিটার। প্রতি বছরই বাংলাদেশের 1/3 এরিয়া নর্মাল ফ্লাডে পানি দ্বারা সাবমার্সড হয়ে থাকে। ঠিক আছে। তারপরে বাংলাদেশের মেজর রিভার গুলোর লেন্থ দেওয়া আছে 22,155 কিলোমিটার, এবং স্ট্যান্ডিং ওয়াটার যেরকম খাল, বিল, পুকুর, এটা পাওয়া 19,222 কিলোমিটার স্কোয়ার, এরকম একটা এরিয়াতে স্ট্যান্ডিং ওয়াটার আছে। এবং পন্ডের কথা যদি চিন্তা করো 1475 কিলোমিটার স্কোয়ারের আমাদের পন্ড বা নদীগুলো আছে। তো এইগুলো হলো আমাদের মেজর ওয়াটার সোর্স। এই নদী, আমাদের এই স্ট্যান্ডিং ওয়াটার বডিজ, তারপর হচ্ছে পুকুর, এগুলোই কিন্তু আমাদের সারফেস ওয়াটার সোর্স। তো এই সোর্সগুলো থেকে আমরা কিন্তু ইরিগেশন পারপাসে পানিগুলো বেশি ব্যবহার করে থাকি ড্রাই সিজনে। এছাড়া আবার মেইন জিনিসটা হলো, আমি এই জিনিসটা একটা পড়ে রাখলাম, খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার সোর্সটা একজন আরেকজনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। অনেকগুলো স্ট্রিম আছে যে স্ট্রিম গুলো আমাদের গ্রাউন্ড ওয়াটার থেকে পানি পায়। তোমরা জানো না, পদ্মা, তারপর ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা, এসব নদীর কি উৎসমুখ আছে না? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, মানস সরোবর, তাই না? এগুলো কি মনে আছে? ছোটবেলায় পড়ছো না কোন নদীর উৎপত্তি কোথায় থেকে? তোমাদের কি খেয়াল আছে এগুলা? আমাকে শুনতে পারতেছো? পড়ছি কিন্তু মনে নাই মনে কোনটার নেই, উৎপত্তি কই কিন্তু থেকে। হ্যাঁ ওটা মনে নেই, কিন্তু কথা হলো এগুলো কি বিভিন্ন ঝর্ণা থেকে, তারপরে পাহাড়ের ফাটল থেকে এই পানিগুলো বের হয়ে আসতেছে না? জি স্যার। তো এইগুলো কি সোর্স বলো তো? এগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার সোর্স। তো বাংলাদেশের অনেক নদী আছে যেগুলোর উৎপত্তি হয়েছে গ্রাউন্ড ওয়াটার, মাটি থেকে বের হয়ে আসার মাধ্যমে। ঠিক আছে। আবার সারফেস স্ট্রিম আবার কি করে? গ্রাউন্ড ওয়াটার গুলোকে রিচার্জ করে। তুমি যদি আগের চিত্রটাতে দেখো, আমাদের রিভার কি করে? আমাদের রিভারের তলদেশ দিয়ে পানিগুলো কোথায় চলে আসে? গ্রাউন্ড ওয়াটারে সিপ করে চলে আসে না? তো বলতেছে আমার রিভার যেগুলো আছে সেগুলো গ্রাউন্ড ওয়াটার থেকে রিচার্জ হচ্ছে, আবার গ্রাউন্ড ওয়াটার রিভার থেকে রিচার্জ হচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দুইটাই একটা আরেকটার উপর ডিপেন্ড করতেছে। তো এটা বলতেছে ইন জেনারেল গ্রাউন্ড ওয়াটার ফ্লোস ইনটু দ্য সারফেস ওয়াটার সোর্স ইন দ্য ড্রাই সিজন এন্ড সারফেস ওয়াটার ইন্টারস ইনটু দ্য গ্রাউন্ড ডিউরিং দ্য মনসুন। তো জেনারেলি যে আমাদের সারফেস ওয়াটার সোর্স রিভার গুলো আছে এগুলো তৈরি হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার থেকে পানিটা নিয়ে ড্রাই সিজনে। আবার যখন কিনা মনসুন হচ্ছে, বৃষ্টির সময়, তখন এই সারফেস ওয়াটার গুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং সেটা কি মাটির মধ্যে সেই পানিগুলো পাস করে দিচ্ছে। তো আলটিমেটলি আমাদের গ্রাউন্ড ওয়াটার গুলো রিচার্জ করতেছে সারফেস ওয়াটারকে, সারফেস ওয়াটার গুলোকে রিচার্জ করতেছে গ্রাউন্ড ওয়াটারকে। তো আমাদের এই সারফেস ওয়াটার গুলো কি কি কাজে ব্যবহার করা হচ্ছে? বাংলাদেশের যে সারফেস ওয়াটারটা হাইলি পলুটেড। কেন পলুটেড হচ্ছে? আমাদের এগ্রিকালচারে, ইন্ডাস্ট্রি, ডোমেস্টিক, মিউনিসিপাল ওয়েস্ট সোর্স থেকে যে ওয়েস্ট ওয়াটার তৈরি হচ্ছে, এই ওয়াটার গুলোকে আমাদের সারফেস ওয়াটারে ডাম্প করা, মানে উইদাউট এনি ট্রিটমেন্ট, একেবারে কি বলবো আনসাইন্টিফিক ওয়েতে এবং ইলিগাল ওয়েতে আমাদের এই সারফেস ওয়াটার বডিতে তোমার তুমি যদি দেখো নারায়ণগঞ্জে দেখি শীতলক্ষা, আমাদের বুড়িগঙ্গায় দেখি তুরাগ নদী, এগুলো বালু নদী, এগুলো যদি দেখো আশেপাশের ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট গুলো এই পানিগুলোতে আসতেছে, যার কারণে আমাদের এই ওয়াটার গুলো কি হাইলি পলিউটেড। তারপর অ্যালগি গ্রোথ আছে, তারপর ছোট ছোট শৈবাল জাতীয় কিছু উদ্ভিদ আছে, এগুলো কি করে আমাদের পুকুরে অনেক সময় যে দেখবা শ্যাওলা জমে যায়, শ্যাওলা জমে যাওয়ার পর ধীরে ধীরে পুকুরটা মরে যায়, মজা পুকুর বা মরে যাওয়া পুকুর বলে, ইউট্রিফিকেশন ঘটে। এর মাধ্যমে আমাদের সারফেস ওয়াটার গুলো কি ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে।
তারপর ফেকাল কোলিফর্ম কনসেন্ট্রেশন। ফেকাল কোলিফর্ম বলতে বোঝাচ্ছে আমাদের হিউম্যান বিং, আমাদের শরীর থেকে আমরা যখন এক্সক্রিটা ডিসকার্ড করি বা মল ত্যাগ করি, তখন এর মধ্যে অনেক জীবাণু আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন যারা রোগ সৃষ্টি করে। এই ব্যাকটেরিয়াগুলো যদি আমার সারফেস ওয়াটারে যায় এবং সেই সারফেস ওয়াটার যদি মানুষ ব্যবহার করে, আর ব্যবহার কেনই করবে না, বাংলাদেশ একটা কি ওভার পপুলেটেড কান্ট্রি, হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তারা তো পানি তো অ্যাভেলেবেল না, ফ্রেশ ওয়াটার অ্যাভেলেবিলিটি তাদের কম, তারা কিন্তু এই পলিউটেড ওয়াটার গুলো ব্যবহার করে। তো অল ওভার সারফেস ওয়াটার কোয়ালিটির ওপর আমাদের কিন্তু কি লাইফটা অনেকটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশে এখনো। ড্রিঙ্কিং ওয়াটারে হয়তো বা আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার কমাই দিছি, কিন্তু কথা হলো অন্য ব্যবহারে কিন্তু সারফেস ওয়াটারের উপরেও এখন আমরা অনেকটা ডিপেন্ডেন্ট আছি। ঠিক আছে, তো সারফেস ওয়াটার বাংলাদেশে আরো কিছু বলি। যদি সারফেস ওয়াটার বাংলাদেশের গ্রাম অঞ্চলে যাও, তখন যে দেখবা তারা এখনো কিন্তু দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য গোসল বলো, কাপড় কাচা বলো, বিভিন্ন কাজে এখনো পন্ডের উপর ডিপেন্ডেন্ট বা ছোট্ট একটা খালের উপর ডিপেন্ডেন্ট। তো 1997 সালের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর অনুযায়ী বাংলাদেশে সারা গ্রামে কতগুলো পন্ড ছিল? 12,88,222টা পন্ডের মতো ছিল। তো বলতেছে প্রতি হেক্টরে প্রায় 0.14 পন্ড ছিল, বা একটা মৌজা, জমি জমার জন্য একটা ইউনিয়ন মৌজা এরকম একটা ভাগ করা থাকে, সেখানে প্রতিটা মৌজায় প্রায় 21.5 সংখ্যক আমাদের পন্ড ছিল। তো এই পন্ডগুলো আমাদের কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু অনেক জায়গায় মরে যাচ্ছে, এবং অনেক জায়গায় আবার এই পন্ডগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতেছি। যেমন পন্ডগুলো থেকে আমরা অ্যাকোয়া কালচার করতেছি, আমরা ফিশ কালচার করতেছি, ঠিক না? তো এগুলো ফিশ কালচার করতে গেলে আমাদের কি হচ্ছে, অনেক সময় অনেক কেমিক্যাল, মেডিসিন বা অর্গানিক কম্পাউন্ড অ্যাড করতে হচ্ছে, যার কারণে এই পানিগুলো আমাদের কিন্তু ব্যবহার যোগ্যতা হারিয়ে ফেলতেছে। আমরা অন্য কাজে ব্যবহার করতেছি, কিন্তু আমাদের ডিরেক্ট মেন স্ট্রিম হাউস হোল্ড কাজে কিন্তু আমাদের ব্যবহারটা কমে দিচ্ছে। তারপর অনেক সময় আমাদের দেশে কিন্তু ড্রাই সিজনে এই পুকুরগুলো শুকিয়ে যায়, আবার মনসুনে এই পুকুরগুলো ভরে যায়, এবং অনেক সময় এগুলাকে ওভার ফ্লাডিং হয়ে যায়। তো দেখা যাচ্ছে বাংলাদেশের ওয়াটার সোর্স গুলো ডিফারেন্ট ডাইমেনশনে আছে, এবং সব কয়টা ডাইমেনশনেই তারা কোনো না কোনো ভাবে রিস্কের মধ্যে আছে। এজন্য আমাদের কিন্তু অল্টারনেটিভ সোর্স গুলোর কথা চিন্তা করতে হবে। তো আমরা এখন যেটা টু দা পয়েন্ট, আমি যদি একটু চিন্তা করি, সোর্সেস অফ ওয়াটার সম্পর্কে আমরা পড়বো। সোর্সেস অফ ওয়াটার বলতে বোঝাচ্ছে কি কি সোর্স থেকে আমরা ওয়ার্ল্ডে পানি পেতে পারি। একটা হলো সারফেস ওয়াটার, water naturally exposed to the atmosphere and running the surface of the ground, এটা হলো আমাদের সারফেস ওয়াটার। যে ওয়াটারটাই আমাদের সারফেসের উপর রান করবে এবং যে ওয়াটারটা অ্যাটমসফিয়ারে এক্সপোজ থাকবে সেটা সারফেস ওয়াটার। নদী, নালা, খাল, বিল, পুকুর, এগুলোই হলো আমাদের সারফেস ওয়াটার সোর্স। এখন ইম্পাউন্ড রিজার্ভার কাকে বলা হয়? ইম্পাউন্ড রিজার্ভার বলতে বোঝাচ্ছে আর্টিফিশিয়ালি আমরা এমন কোন স্ট্রাকচার ডেভেলপ করব, যে স্ট্রাকচার ডেভেলপের মাধ্যমে আমরা কি করতে পারি, এই সারফেস ওয়াটারটাকে কিছু সময়ের জন্য এনট্র্যাপ করে রাখতে পারি। এনট্র্যাপ করে রাখার পর সেটা আবার কি ড্রাই সিজনে যাতে এই পানিটাকে ব্যবহার করতে পারি। তার একটা উদাহরণ হলো ড্যাম, ড্যাম বা বাঁধ তৈরি করা। তো এটা বিষয়টা যদি আমি একটু খেয়াল করি, আমি মানে অনেকগুলো স্ট্রাকচার আছে, তার মধ্যে আমি তোমাদের একটা স্ট্রাকচার দেখাচ্ছি। ধরো এইরকম একটা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? নদীতে এখন নদীর এটা যদি দেখি, আর নদী যদি ক্রস সেকশনের কথা চিন্তা করি এরকম, ঠিক আছে? তো নদী নর্মালি প্রবাহিত হচ্ছে। এখন নদীর গতিপথে আমি যদি একটা এখানে একটা বাঁধ দিই, ঠিক নদীর মাঝখানে যদি একটা বাঁধ দিই বা ব্যারাজ তৈরি করি, যেটাকে আমি যদি ব্যারাজ বলি, একটা ব্যারাজ তৈরি করি। ব্যারাজ তৈরি করা মানে কি বলতো? ধরো একটা সার্টেন মাটি থেকে একটা গভীরতা পর্যন্ত ব্যারাজ তৈরি করা। এখন পানি যখন প্রবাহিত হবে, তো অতিরিক্ত পানিটা কি হয়ে যাবে, ব্যারাজের উপর দিয়ে পাস করে যাবে। আর যখন কিনা ড্রাই সিজন আসবে, তখন কি ড্রাই সিজনে কি পানি বেশি আসে নদীতে না কম আসে? ড্রাই সিজনে গ্রীষ্মকালে নদীতে পানি বেশি থাকে না কম থাকে? স্যার কম। কম থাকে। যখন কম পানি প্রবাহিত হবে, তখন হয়তো বা এই পানিটা ব্যারাজের হাইট পর্যন্ত আসার পর এখানে আটকায় থাকবে, তাই না? আর প্রবাহিত হবে? আর কি পানি প্রবাহিত হবে? যদি বেশি পানি হয়, ব্যারাজের হাইটের তুলনায় বেশি গভীরে পানি হলে ব্যারাজটা পার করে যাবে, আর না হলে অল্প পানি হলে ব্যারাজে আটকায় যাবে। সেই পানি এর সামনে দিকে
ফ্লো করবে না। তাহলে এই জায়গায় একটা পানির আমি কি একটা কৃত্রিম জলাধার তৈরি করে ফেললাম না? এই পানিটাকে আমি আমাদের ইরিগেশন বা অন্য কোনো কাজে ব্যবহার করব। এটা হলো আমাদের ইম্পাউন্ড রিজার্ভার। বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এইরকম রিজার্ভার ব্যারেজ তৈরির কারণে আমাদের কিন্তু আমাদের তিস্তা নদী বলো, বিভিন্ন নদীগুলো, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানো তো তোমরা, তাই না? ব্যারেজ তৈরির কারণে। এখন হলো ইনফিল্ট্রেশন অয়েল। তো ইনফিল্ট্রেশন অয়েলটা হলো আমাদের যে রিভার বডি গুলো আছে, রিভার বডি থেকে আমাদের ওয়াটার এক্সট্রাক্ট করার একটা হচ্ছে মাধ্যম। বিষয়টা হলো, ধরো তোমার এইরকম একটা রিভার আছে, আমার এটা ধরো একটা রিভারের ক্রস সেকশন, ঠিক আছে? নদীটা প্রবাহিত হচ্ছে পারপেন্ডিকুলার টু আওয়ার বডি। এখন এই রিভারের তলদেশ থেকে পানি কি সিপ করে না? নদীর পানি কিন্তু এই রিভারের তলদেশ থেকে সিপ করতেছে, সিপ করে করে এই চারদিকে পানিগুলো কি ছড়ায় যায়। আর এটা ধরো নদীর ব্যাংক বা মানে পার। এখন নদীর বাঁক থেকে, ব্যাংক থেকে যদি আমি 10 ফিট গভীরতা বা 5 ফিট গভীরতা যদি একটা কূপ খনন করি, এরকম যদি একটা কূপ খনন করি, তা ফাঁকা জায়গার মধ্যে কি এই পানিটা চলে আসবে না সিপিং এর পর? আসবে কিনা বলো তো? বা তোমরা যদি অনেক সময় দেখবা মানুষ মারা গেলে কবর যে খনন করে, দেখো না, কবর খনন করার সাথে পানি চলে আসে অনেক সময়, অনেকে হয়তো খেয়াল করছো। তো কথা হলো, কোনো একটা জায়গায় তুমি যদি গর্ত করো, দেখবে এই পানিটা কিন্তু ধীরে ধীরে চলে আসবে এই গর্তের মধ্যে, তাই না? তো এইগুলোকে বলা হয় ইনফিল্ট্রেশন অয়েল। এখন বলো তো, এই ওয়েলে পানিটা আসতেছে কোথায় থেকে? অ্যাকচুয়ালি রিভার থেকে, তাই না? এখন বলো তো, রিভারের পানি বেশি পলিউটেড থাকে না ইনপাউন্ড ইনফিল্ট্রেশন ওয়েলের পানি বেশি বিশুদ্ধ থাকে? মানে পলিউশন কোথায় বেশি থাকে, রিভারে না এখানে? রিভারে। রিভারে। এখানে কম কেন থাকে বলো তো? সেটা সিপ করে আসতেছে, এইজন্য সিপ করে ফিল্টার্ড হয়ে কিছুটা পানি আসতেছে। তো আমরা ডিরেক্ট নদীর পানি ব্যবহার না করে এই নদীর আশেপাশে যদি 5-10 ফিট দূরে যে এরকম ওয়েল তৈরি করতে পারি, তাহলে আমরা কিছুটা তুলনামূলকভাবে কম পলিউটেড পানি পেতে পারি। এগুলোকে বলা হয় কি বলতো? ইনফিল্ট্রেশন অয়েল। এখন ইনফিল্ট্রেশন গ্যালারিজ কাকে বলা হয়? তো ধরো এই অয়েল এখানে বানাইলা, এরপরে আরেকটা অয়েল বানাইলা, তুমি মনে করো তোমার চাহিদা অনেকগুলো অয়েল বানাইছো। এখন বলো তো, এই পানি কি সব ওয়েলকেই সেম হাইটে পানি দিবে? না স্যার। এখানে এতটুকু পানি দিচ্ছে, এটাকেও কি সেম হাইটে দিবে? দিবে না। তো কথা হইলো, পাশাপাশি যে কয়টা ওয়েলে মোটামুটি সেম হাইটে পানি পৌঁছাবে, সেই ওয়েল গুলোকে বলা হয় ইনফিল্ট্রেশন গ্যালারিজ। বুঝতে পারছো? তো কথা হলো, এখান থেকে ধরো 200 মিটার দূরে যে একটা ওয়েল করলা, সেখানে কিন্তু কোনো পানি নাই, তাহলে কিন্তু এই ওয়েলটা এই ইনফিল্ট্রেশন গ্যালারির মধ্যে পড়বে না। ইনফিল্ট্রেশন গ্যালারির মধ্যে পড়বে কি, পাশাপাশি অনেকগুলো ওয়েল থাকবে, যে ওয়েলগুলো কি করবে, প্রায় সেম হাইটেই আমাদের পানি দিবে। এখন এই পাশাপাশি থাকতে পারে, ঠিক এর পরেও, মানে পারপেন্ডিকুলার টু দ্য বোর্ডও বা পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিনও আমাদের কিন্তু আরো ওয়েল থাকতে পারে। মানে রিভারের পাশে যে ওয়েলগুলো প্রায় সেম হাইটে পানি পাবে বা ওয়াটারের প্রপার্টি যে ওয়েলে সেম থাকবে, সে ওয়েলগুলোকে একত্রে কি বলা হয়? ইনফিল্ট্রেশন গ্যালারি। বুঝতে পারলাম? স্যার, এই গ্যালারি কি মানে কোনো নির্দিষ্ট দূরত্ব আছে এটা যেটা দূরত্ব দিয়ে না, এটা 5-10 ফিট দূর পর্যন্ত করতে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এখন আর অতটা ব্যবহার করা হয় না, বললাম না, কিন্তু নদী থেকে 5 থেকে 10 ফিট দূরে থাকতে হবে অন্তত। জি নদী থেকে, নদীর পাড় থেকে 5 থেকে 10 ফিট। এরপরে টিউবওয়েল। টিউবওয়েলটা বলতেছে আমাদের পৃথিবীতে, বলছি তো, গ্রাউন্ডের বিভিন্ন স্তরে পানি জমা থাকে। পৃথিবীর সারফেস থেকে যত নিচের দিকে যাবা, সব জায়গায় কিন্তু সেম মাটি নাই। তো বিভিন্ন স্তরে, যদি ভার্টিক্যালি যদি পৃথিবীর নিচে চলে যাইতে চাও, দেখবে এক একটা গভীরতাতে এক একটা ধরনের মাটি আছে। মাটির বিভিন্ন ধরনের কারণে তার মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট অ্যামাউন্টের পানি জমা থাকে। তো এই পানিটাকে আমরা কোনো একটা টিউব ড্রাইভ করার মাধ্যমে, একটা টিউব ইনসার্টের মাধ্যমে এই পানিটাকে বের করে নিয়ে আসি, এটাকে বলা হয় টিউব অয়েল। আর একটা হচ্ছে ডাগ অয়েল। ডাগ অয়েল বলতে বোঝাচ্ছে কূপ।
আমরা যে ম্যানুয়ালি গর্ত করি, গর্ত করে যদি ওই ওয়াটার বিয়ারিং স্তর পর্যন্ত যেতে পারি তাহলে দেখবো ওখানে পানি জমা হয়ে আছে। তো আমাদের এনশিয়েন্ট আমল থেকে আমাদের এই টিউব, এই ওয়েলগুলো কিন্তু ব্যবহার করে আসতেছে। তো এই ওয়েলগুলোর ডায়ামিটার অনেক বেশি হয়। এর তুলনায় টিউব একটা যদি পাইপ আমি ঢুকায় দিই, 3 ইঞ্চি ডায়ামিটারের একটা পাইপ যদি আমি মাটির গভীরে পৌঁছায় দিয়ে এই ওয়াটার বিয়ারিং স্ট্রাটা পর্যন্ত পৌঁছায় দিতে পারি, সেখান থেকে আমরা পানিগুলোকে কিন্তু উইথড্র করে নিয়ে আসতে পারি। এগুলো হলো আমাদের টিউবওয়েল। তো টিউবওয়েলকে আমাদের বাংলাদেশের কনটেক্সটে দুই ভাগে ভাগ করে, একটা হলো শ্যালো টিউবওয়েল আর একটা হলো ডিপ টিউবওয়েল। তো যে টিউবওয়েলের টিউবের গভীরতা 200 ফিটের কম সেগুলোকে বলা হয় শ্যালো টিউবওয়েল, আর 200 ফিটের চেয়ে বেশি গভীরে যে টিউবওয়েল গুলো বসানো হয় সেগুলোকে বলা হয় কি আমাদের ডিপ টিউবওয়েল। মানে আর্থের সারফেস থেকে 200 ফিটের মধ্যে যে টিউবওয়েল গুলো আছে সেগুলোকে শ্যালো টিউবওয়েল, আর 200 ফিটের গভীরে যে টিউবওয়েল গুলো আছে সেগুলোকে বলা হয় ডিপ টিউবওয়েল। বুঝতে পারলাম এতটুকু আমরা? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা সোর্স নিয়ে আমরা বলবো, ইম্পর্টেন্ট সোর্স, সেটা হলো স্প্রিং, মানে ঝর্ণা নিয়ে আমরা কথা বলবো। তো ঝর্ণাটা কিভাবে উৎপত্তি হচ্ছে এটা বলতেছে, an opening at or near the earth's surface where water from underground sources is discharged. তো স্প্রিং হলো গ্রাউন্ড ওয়াটারের ডিসচার্জ, এটা খেয়াল রাখবে, এটা সারফেস ওয়াটার ডিসচার্জ না। তো বলতেছে গ্রাউন্ড ওয়াটার বলতে বোঝাচ্ছে কি, মাটির মধ্যে, মাটির বিভিন্ন স্তরে যে পানিগুলো জমা থাকে, যে স্তরে পানি দ্বারা পূর্ণ থাকে, সেই স্তরের পানিটা যদি পৃথিবীর সারফেসে কোনো একটা জায়গায় ওপেনিং পায়, খোলা জায়গা পায়, অথবা পৃথিবী বা নিয়ার আর্থ সারফেসের কাছাকাছি, সেটা আর্থ সারফেসের নিচে হতে পারে বা আর্থ সারফেস থেকে একটু উঁচুতে হতে পারে, সেই জায়গা থেকে যদি কোনো একটা ওপেনিং পায় তখন এই গ্রাউন্ড ওয়াটারের পানিটা ডিসচার্জ হয়ে আসে, মানে বের হয়ে আসে। এইগুলোকে আমরা বলি স্প্রিং। ঠিক আছে? তো স্প্রিং ডিসচার্জ ইদার এট গ্রাউন্ড লেভেল অর ডিরেক্টলি ইনটু দ্য বেড অফ দ্য স্প্রিং লেক অর সি। তো এটা বলতেছে এই স্প্রিং এর ডিসচার্জটা গ্রাউন্ড লেভেলে, তোমার মাটিতে যে কোনো একটা জায়গায় হইতে পারে, যে কোনো একটা জায়গায় তুমি ফাটল পেলে তার নিচে গ্রাউন্ড ওয়াটার আছে, এই গ্রাউন্ড ওয়াটারটা তোমার ফাটল দিয়ে বের হয়ে আসতে পারে। অথবা আমাদের যে স্ট্রিম গুলো আছে, নদীগুলো আছে, লেক আছে বা সি আছে, এমনকি সমুদ্রের তলদেশেও কিন্তু ঝর্ণা আছে, মানে সমুদ্রের তলদেশের নিচে যে পানিগুলো আছে সে পানিগুলো সমুদ্রের তলদেশে কোনো ফাটল দিয়ে সমুদ্রের পানি ডিসচার্জ করে। এগুলো হলো আমাদের স্প্রিং। তো স্প্রিং কিভাবে ফর্ম করে সেটা আমরা জানবো 3টা ক্যাটাগরি থেকে। আমরা হলো 3টা ধরনের স্প্রিং সম্পর্কে আজকে কথা বলবো। একটা হলো আর্টেসিয়ান স্প্রিং, একটা হলো গ্র্যাভিটি স্প্রিং, আরেকটা স্প্রিং এর নাম হলো সারফেস স্প্রিং। প্রথমে যদি আমি আর্টেসিয়ান স্প্রিং এর কথা চিন্তা করি, আর্টেসিয়ান স্প্রিংটা হলো, এখন তোমাদের একটা কথা বলি, তুমি 1 গ্লাস পানি তুমি বেলে মাটির ওপর ফেলে দিলে সে পানি কি হবে, আর 1 গ্লাস পানি তুমি যদি ধরো এই শক্ত মাটির ওপর ফেলে দাও, যেগুলো আমরা ক্লে সয়েল বলি, এখানে ফেলে দাও, সেক্ষেত্রে কি হবে? ধরো এক জায়গায় তোমার স্যান্ডি সয়েল আছে, আরেক জায়গায় আছে ক্লে সয়েল, তুমি 1 গ্লাস পানি স্যান্ডিতেও ফেললা, 1 গ্লাস পানি ক্লেতেও ফেললা, বলো তো দুই জায়গার পানি কি মাটির নিচে সমান গতিতে এবং একই রেটে মাটি দ্বারা পানিগুলো শোষিত হবে? না স্যার, স্যান্ড আগে মানে নিয়ে নিবে আবার পানিটা। ক্লে হয়তো বা নাও নিতে পারে, তাই না? তো জি কথা স্যার। হলো আমাদের এমন অনেক সয়েল পার্টিকেল আছে যে পার্টিকেলের মধ্যে দিয়ে ওয়াটার আমাদেরকে কি করতে পারে না, ট্রাভেল করতে পারে না, বা ওয়াটার ট্রাভেল করলে খুবই কম, মানে তাদের মধ্যে ফাঁকা জায়গা খুবই কম বা সলিড আকারে থাকে, যার মধ্যে ওয়াটারটা পাস করতে পারে না। এইগুলোকে বলা হয় সয়েলের লেয়ারটাকে, ওই রকম লেয়ারটাকে বলা হয় ইমপারভিয়াস লেয়ার, যার মধ্যে দিয়ে ওয়াটারটা মুভ করতে পারে না, মুভ করলে খুব ধীর গতিতে মুভ করে, এগুলোকে বলা হয় ইমপারভিয়াস লেয়ার। আর যে সয়েলের লেয়ারের মধ্যে দিয়ে পানি সহজেই কি করতে পারে, মুভ করতে পারে, স্টোর হইতে পারে, এগুলোকে বলা হয় পারভিয়াস লেয়ার। বুঝতে পারলাম ইমপারভিয়াস আর পারভিয়াস লেয়ারটা কি? পারভিয়াস আর ইমপারভিয়াস লেয়ারটা কি? পারভিয়াস আর ইমপারভিয়াস লেয়ার তো কথা হলো কিছু ইমপারভিয়াস লেয়ার আছে, কিছু পারভিয়াস লেয়ার আছে, কারণ পৃথিবীর স্তরটা সারফেস থেকে নিচে গেলে ডিফারেন্ট স্তর পাবে, ডিফারেন্ট স্তরে ডিফারেন্ট ক্যাটাগরির মাটি আছে। তো কিছু ইমপারভিয়াস, কিছু পারভিয়াস লেয়ার। এখন কথা হলো আমাদের এই পারভিয়াস লেয়ারে কোনো একটা উপায়ে যদি পানি চলে আসে, কিভাবে পানি চলে আসতে পারে? এই পারভিয়াস লেয়ারটা
তে পৃথিবীর আর্থের কোনো একটা যদি সারফেসের কানেক্টিভিটি থাকে এবং সেখানে যদি কোনো একটা উইক পয়েন্ট থাকে বা ফাটল থাকে, তখন কি হয়ে যায়, বৃষ্টির পানি বলো, সারফেস রান অফ বলো, স্নোফল বলো, এই পানিগুলো কি করে, এই পারভিয়াস লেয়ারের মধ্যে চলে আসে। পারভিয়াস লেয়ারের মধ্যে চলে আসলে কি হয়ে যাবে, এই পারভিয়াস লেয়ারের যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেলে সে কি করবে, সে গ্রেডিয়েন্টে মুভ করবে, মানে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে মুভ করার চেষ্টা করবে। এখন এই রকম একটা পারভিয়াস লেয়ারের নিচে এবং উপরে যদি ইমপারভিয়াস লেয়ার থাকে, তারা কি করবে, পারভিয়াস লেয়ারটাকে প্রেসার দেবে। অ্যাকচুয়ালি প্রেসার দেবে মানে কি, এই পানিটা পারভিয়াস লেয়ারের দিকে যাওয়ার চেষ্টা, ইমপারভিয়াস লেয়ারে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সে তো যেতে পারবে না। তো সে বারবার খুঁজবে কোন দিকে দুর্বল বা ফাটল আছে, সে ফাটলের দিকে সে পানিটা প্রোপাগেট করবে। প্রোপাগেট করতে করতে সেটা তুমি যদি পৃথিবীর আর্থের সারফেসে বলো, এক বা পাহাড়ের গায়ে বলো, বা নদীর তলদেশ বলো, লেকের তলদেশ বলো, বা ওশনের তলদেশ, যেখানেই সে দুর্বল বা ফ্র্যাকচার পাবে, ফাটল পাবে, সেই দিক থেকে এই পানিটা কি করে দিবে, ডিসচার্জ করে দিবে। ঠিক আছে, তাহলে পারভিয়াস লেয়ার থেকে ওয়াটারটা আন্ডার প্রেসারে যদি বের হয়ে চলে আসে, এটাকে বলা হয় আর্তেশিয়ান স্প্রিং। বুঝতে পারলাম? তো পারভিয়াস লেয়ারে যেটা গ্রাউন্ড ওয়াটার সোর্স, এই পারভিয়াস লেয়ারে ওয়াটারটা প্রেসারাইজড হয়ে কোনো ফাটল দিয়ে বের হয়ে আসলে সেটাকে বলা হয় কি, কি স্প্রিং বলো তো? আর্তেশিয়ান স্প্রিং। আর্তেশিয়ান স্প্রিং। আর্তেশিয়ান স্প্রিং কি হবে, নিচে ইমপারভিয়াস লেয়ার থাকবে, উপরে ইমপারভিয়াস লেয়ার থাকবে। আর যেখানে রিচার্জ এরিয়া, রিচার্জ এরিয়া মানে কি, এই পানিটা বের হয়ে যাচ্ছে, তাকে তো আবার পানি পূর্ণ হইতে হবে, তাই না? তো রিচার্জ এরিয়াটা আবার কোথায় থাকবে, সারফেসে এক্সপোজ থাকবে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক সময় স্প্রিং হয় কি, ভূমিকম্পের কারণে। কোনো এককালে এই জায়গাটা ধরো বন্ধ ছিল, ইমপারভিয়াস লেয়ার ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে ফাটল দেখা দিছে, তখন পানিটা এই ফাটলের মধ্যে দিয়ে পারভিয়াস লেয়ারে চলে আসছে। আবার কোনো একটা হিউম্যান অ্যাক্টিভিটি, ন্যাচারাল অ্যাক্টিভিটি বা আর্থকুয়েকের কারণে হয়তো এই জায়গাটাতে একটু ছোট্ট ফাটল ছিল, অল্প পানি বের হতে হতে ধীরে ধীরে পানির পরিমাণটা বেড়ে গেছে। তো এগুলো ন্যাচারালি অকারিং এই ফেনোমেনা হলো আর্তেশিয়ান স্প্রিং। তো এরপরে যে স্প্রিংটা সম্পর্কে আমরা জানবো সেটা হলো গ্র্যাভিটি স্প্রিং। গ্র্যাভিটি স্প্রিংটা বলতে বোঝাচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার যে টেবিল আছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, সেই গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপর কোনো পারভিয়াস ইমপারভিয়াস কোনো লেয়ার থাকবে না। নর্মালি আমাদের পানি পরিপূর্ণ একটা স্ট্রাটা, সেই স্ট্রাটার আশেপাশে কোনো কারণে তুমি যদি কোনো ডিপ্রেশন ক্রিয়েট করে, এটা তুমি যদি নিচে খোদাই করো বা প্রাকৃতিক ভাবে কোনো একটা ডিপ্রেশন ক্রিয়েট হয়, ছোট্ট একটা লেক, পন্ড বা অন্য কোনো কিছু তৈরি হয়, তখন কি হয়ে যায়, তখন এই গ্রাউন্ড ওয়াটার টেবিলের থেকে পানিটা নিচের দিকে প্রবাহিত হতে থাকে। দেখো তুমি খোদাই করছো গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে, জাস্ট এই পানিটা কই যাবে, এই পানিটা আর স্টেবল থাকতেছে না, এই পানিটা তখন একটা স্প্রিং আকারে বের হতে থাকে, এটাকে বলে গ্র্যাভিটি স্প্রিং। এখানে খেয়াল করো উপরে কোনো ইমপারভিয়াস লেয়ার নাই, তাহলে এই পানিটা আন্ডার অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, আর পানিটা প্রবাহিত হচ্ছে আন্ডার গ্র্যাভিটি। এটা হলো আমাদের গ্র্যাভিটি স্প্রিং। আরেক ধরনের স্প্রিং আছে, এটা হলো সারফেস স্প্রিং। তো গ্র্যাভিটি স্প্রিং এর ইম্পর্টেন্ট বিষয়টা হলো পানিটা কিন্তু ডিপ্রেশনে চলে আসবে। পানিটা কোথায় আসবে, যেখানে ডিপ্রেশন ক্রিয়েট করা হয়েছে, পানিটা কিন্তু সেখানে আসবে, অন্য কোথাও যাবে না। তুমি নিজে যদি ট্রেন্স খনন করো অথবা এখানে যদি ন্যাচারালি ডিপ্রেশন আছে, পানিটা কি এই খাদে পানিটা পড়বে, খাদ ছাড়া অন্য কোথাও পানিটা পড়বে না। কিন্তু আমি যদি সারফেস স্প্রিং এর কথা চিন্তা করি, সারফেস স্প্রিং বলতে হচ্ছে আমাদের ওই ওয়াটার ফর্মিং যে স্তরটা আছে, সেই ফর্মিং স্তরের নিচে যদি একটা ইমপারভিয়াস লেয়ার থাকে, ইমপারভিয়াস লেয়ারের ঠিক উপর থেকে পানিটা প্রবাহিত হবে। এখন সেটা কোথায় থাকে, ডিপ্রেশনেও পড়তে পারে, অথবা নর্মাল তোমার রাস্তার পাশে হেঁটে যাচ্ছে, পানি প্রবাহিত হতে পারে, এমনও হতে পারে। তো সারফেস স্প্রিংটা হলো ইমপারভিয়াস লেয়ারের উপর থেকে পানিটা প্রবাহিত হবে। আর কি গ্র্যাভিটি স্প্রিংটা কি হয়ে যাবে, আমাদের যে ন্যাচারাল ডিপ্রেশনটা আছে সেই ন্যাচারাল ডিপ্রেশনে পানিটা পড়বে। আর আর্তেশিয়ান স্প্রিংটা কি হবে, আমাদের এই ওয়াটার ফর্মিং লেয়ার, যে লেয়ার থেকে পানিটা স্প্রিং আকারে বের হয়ে যাবে, তার উপরে আর নিচে কি থাকবে, আমাদের ইমপারভিয়াস সয়েলের লেয়ার থাকবে। বুঝতে পারলাম? তো আমাদের এই আর্তেশিয়ান স্প্রিং যেটা আছে, এখান থেকে আমরা কি অ্যাকচুয়ালি ইউনিফর্ম একটা ফ্লো পেতে পারি, কারণ আর্তেশিয়ান স্প্রিং হইতে হাই প্রেসারাইজড ওয়াটার লাগে। আর এই স্প্রিং এ পানি জমতে কিন্তু 1-2 বছর লাগে না, শত শত হাজার হাজার বছরে পানিগুলো যখন জমে, সেই পানিটা আবার প্রেসারাইজড ওয়েতে বাইরে বেরিয়ে আসে।
প্রেসারাইজড ওয়েতে পানিটা বাইরে বেরিয়ে আসে। তো এই আর্তেশিয়ান স্প্রিংটা মোটামুটি আমাদের একটা কন্টিনিউয়াস ইউনিফর্ম ফ্লো থাকে। বুঝতে পারলাম? কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি সবাই একটু ইয়ে করো, আনমিউট।